কেমন আছো আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের ছাত্র বোন ও ভাইয়েরা? আশা করছি তোমরা ভালো আছো। আগামীকাল তোমাদের এডুকেশন পরীক্ষা, আর তোমরা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছো পার্সোনালি যে এডুকেশন বিষয়ে কিছু সাজেশন টাইপ প্রশ্ন দিয়ে দাও আমাদের। তো আমি অফলাইন ব্যাচে, আমাদের লেখা অফলাইন ব্যাচের কিছু সাজেশন বলতে পারো বা কুইক রিভিশনের জন্য কিছু জিনিস বা এমসিকিউস তোমাদের আমি শো করাচ্ছি। এগুলো তোমরা স্ক্রিনশট রাখতে পারো বা দেখে যেও, ঠিক আছে? এগুলোর মধ্যে পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, প্রথম গ্রুপ এ ইউনিট 1 থেকে আমরা জানি যে স্বাধীনোত্তর পর্বে ভারতীয় শিক্ষা ব্যবস্থার যে স্বাধীন ভারতের শিক্ষা কমিশন, জাতীয় শিক্ষানীতি এবং অনুন্নত শ্রেণীর শিক্ষাগত সংস্থা, এই নিয়ে একটা পিডিএফ দেখাচ্ছি। এই পিডিএফের প্রশ্নগুলো তোমরা খুব হাইলি, যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো তোমরা একটু পড়ে যেও, ঠিক আছে? একটু দেখে যেও। তো আশা করছি তোমার এই প্রশ্নগুলো পড়া থাকার কথা, তাও একটু প্রশ্ন, যেমন স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই প্রশ্নগুলো দেখতে যেও, আমি আর বলছি না। বিশ্ববিদ্যালয় কমিশনের অপর নাম, বিশ্ববিদ্যালয় কমিশনের সভাপতি কে ছিল, বিশ্ববিদ্যালয় কমিশনের সম্পাদক কে ছিল। আর এখানে দেখো বিশ্ববিদ্যালয় কমিশনে কয়জন ভারতীয় সদস্য ছিল, তোমরা খালি মনে রাখো 7 জন ছিল। 7 জনের মধ্যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আর ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত, জিনিসটা মনে রাখো। এই 7টা নাম দেখে যেতে পারো, কারণ পরীক্ষায় যদি আসে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে ভারতীয় নিম্নলিখিত কে ভারতীয় সদস্য ছিল না, তার মধ্যে এই 7টা নামের মধ্যে যদি একটা আলাদা নাম থাকে, তখন সেটা উত্তর হবে। এই জন্য এই 7টা নাম দেখে যেতেও বলেছি আমি তোমাদের। রাধাকৃষ্ণন কমিশনে কতজন বিদেশি সদস্য ছিল, এটা খুব ইম্পর্টেন্ট, এটাই আসবে পরীক্ষায়, যে 3 জন বিদেশি সদস্য ছিল। এটা এমন আসবে পরীক্ষায় যে রাধাকৃষ্ণন কমিশনের নিম্নলিখিত কে রাধাকৃষ্ণন কমিশনের বিদেশি সদস্য নয়। ডক্টর জেমস এফ ডাফ, মর্গান আর টি গার্ডেন আর হচ্ছে মুদালিয়র, এই 4টা অপশনের মধ্যে থাকবে। নয় যেহেতু বলেছে, উত্তর হবে মুদালিয়র। তোমরা বুঝতে পারছো, এটা এভাবে পড়ে যাবে। 10 নম্বর দেখো, 13 নম্বর, এই প্রশ্নগুলো তোমরা দেখে যেও। এখানে একটা ছক আছে, আমি তোমাদের শুধু ছকটার কথা বলছি। এই প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট রাখতে পারো, দেখে যেতে পারো। যেমন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো আর্থিক সমস্যা সাহায্য কে করে? আর্থিক সাহায্য করে আমাদের ইউজিসি, ইউনাইটেড গ্র্যান্ট কমিশন, তোমরা জানো, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এখানে আছে। তারপরে এই জিনিসগুলো দেখে যাও। গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রভাব ছিল সুইডেনে। তো ইউজিসি কে প্রতিষ্ঠা করেন? মৌলানা আবুল কালাম আজাদ। এই প্রশ্নটা তোমরা দেখে যেতে পারো। তারপরে এই প্রশ্নগুলো তোমাদের স্ক্রিনশট নেওয়ার জন্য আমি সুবিধার জন্য এখানে করাচ্ছি। দেখো, কোন কমিশনে এনসিসি এর প্রশিক্ষণের উপর জোর দেওয়া হয়েছিল? রাধাকৃষ্ণন কমিশনে। এনসিসির পুরো নামটা মনে রাখতে পারো, ন্যাশনাল ক্যাডেট ক্রপস, তাই না? ব্যানারটা একটু দেখে নিবা, ব্যানারটা ভুল আছে একটু। তো মাধ্যমিক বিদ্যালয়ে কত অনুপাতে তাত্ত্বিক মানে থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যালে ব্যবহার করা হয়েছে? 50:50। তোমরা জানো, এটা পড়ে নিবা। এই জিনিসগুলো এখানে আছে। যাই হোক, মাধ্যমিক শিক্ষা কমিশন সম্পর্কেও কিছু বলেছি আমরা। মাধ্যমিক শিক্ষা কমিশনেও এখানে পড়ে নিবা তোমরা, কিছু প্রশ্ন অ্যান্সার এখানে আছে, দেখে নেবা। এবার দেখো, এই প্রশ্নগুলো এখান থেকে তোমরা দেখতে পারো। মুদালিয়ান কমিশনের মতো ভাষা শিক্ষার ক্ষেত্রে শিক্ষার অনুপাত কত? 40:1, তাই না? মুদালিয়ান কমিশনের মধ্যে নিম্ন মাধ্যমিক বুনিয়াদী শিক্ষার স্তর কত বছরের জন্য হতে হবে? 3 বছরের জন্য। একটা ছক দেখাচ্ছি, ছকটা বিশাল ইম্পর্টেন্ট একটা ছক, তোমাদের আমি বলছি। এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। দেখো, এই ছকটার কথা বলছি আমি, এই ছকটা থেকে পরীক্ষায় আসবে। 3টা কাটিং করে তোমরা মুখস্থ করে রাখবে, যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশন, কোঠারি কমিশন। উপরে যতগুলো প্রশ্ন লেখা আছে সেগুলো একত্রে এখানে পাবে। যেমন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম রাধাকৃষ্ণন কমিশন, তোমরা জানো। আর এদিকে দেখে রাখো, মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম মুদালিয়ার কমিশন, আর কোঠারি কমিশনের অপর নাম ভারতীয় শিক্ষা কমিশন। আর বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন ছিল স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন, মাধ্যমিক ছিল স্বাধীন ভারতের দ্বিতীয়, আর কোঠারি ছিল স্বাধীন ভারতের তৃতীয় শিক্ষা কমিশন। এখান থেকে মনে রাখবে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের ইংরেজি নাম ছিল, তোমরা জানো, ইউনিভার্সিটি এডুকেশন কমিশন, তাই না? ইউনিভার্সিটি এডুকেশন কমিশন। আর হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশনের ইংরেজি নাম ছিল সেকেন্ডারি এডুকেশন কমিশন, আর কোঠারির হচ্ছে ইন্ডিয়ান এডুকেশন কমিশন। আর আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মোট পৃষ্ঠা 747টি, এখানকার মোট পৃষ্ঠা 311টি। আর এখানে আমাদের কোঠারির মোট পৃষ্ঠা 692টি ছিল, তোমরা জানো। কবে হয়েছিল গঠন বিশ্ববিদ্যালয় কমিশন? 1948 সালের 5ই নভেম্বর। আর মাধ্যমিক শিক্ষা কমিশন আমাদের হয়েছে 23শে সেপ্টেম্বর 1952। কোঠারি কমিশন 1964-র 14ই জুলাই। সরকারের কাছে রিপোর্টটি জমা হয় 1949 সালে 25শে জানুয়ারি। মাধ্যমিক শিক্ষা কমিশনের রিপোর্টটি জমা হয় 1953 সালে। কোঠারির রিপোর্টটি জমা হয় 1966 সালে। এভাবে রিপোর্টটির নাম কী ছিল? 3টা রিপোর্টের নাম এখানে উল্লেখ করেছি। দেখো, মোট সদস্য 5 জন, মোট সদস্য 9 জন, মোট সদস্য 17 জন, এক জায়গায় করা আছে। সবগুলো আমি এক জায়গায় করে তোমাদের এখানে শো করাচ্ছে, তাই না? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের যে 7 জন ভারতীয় সদস্য ছিল, তাদের নাম এখানে আলাদা করে লেখা হয়েছে। আর মাধ্যমিক শিক্ষা কমিশনে আলাদা, কোঠারি কমিশনের নামগুলো আলাদা। তোমরা অবশ্যই দেখে যাবে এগুলো।
বিদেশি ৩ জন যে বিদেশি ছিল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাতে, মাধ্যমিক শিক্ষাতে ২ জন, কোঠারিতে ৭ জন, এই নামগুলো আমরা এক এক করে দিয়েছি, নামগুলো দেখবা। তারপর সভাপতিটা খুবই ইম্পর্ট্যান্ট, তাই না? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তাই না? মাধ্যমিক শিক্ষা কমিশন ডক্টর লক্ষণ স্বামী উদালিয়ার, আর হচ্ছে কোঠারিতে ডিএস কোঠারি, নামগুলো দেখবে। সম্পাদকগুলোর নাম একটু বেশি ইম্পর্টেন্ট মনে রাখবে। নির্মল কুমার সীমান্ত, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের। মাধ্যমিকের হচ্ছে শ্রী অনাথনাথ বসু, আর হচ্ছে আমাদের কোঠারিতে হচ্ছে জেপি নায়ক, এটা মনে রাখবে। গুরুত্বপূর্ণ কী কী বিষয়ের মানে প্রশ্নগুলো আসবে না, যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে কোন কোন কিসের কথা বলা হয়েছে? উচ্চশিক্ষার কথা, 1 নম্বর হবে মনে থাকবে উচ্চশিক্ষার কথা, 2 নম্বর গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কথা, 3 নম্বর অপশন থাকবে 7 বছরের নিম্ন বুনিয়াদী শিক্ষা, 4 নম্বরে থাকছে এআইসিটির কথা। তো পরীক্ষায় প্রশ্ন থাকবে নিম্নলিখিত কোনটি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে বলা হয়নি? উত্তর হবে এআইসিটি এর কথা, তাই না? আমি এভাবে তোমরা পড়ে রাখবে, এগুলো দেখো স্ক্রিনশট রাখো, এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আচ্ছা, স্ক্রিনশট এই যে স্ক্রিনশট রেখে যাও, এটা এই। তারপরে জাতীয় শিক্ষানীতি 1986 ও 202 থেকে 020 থেকে এগুলো প্রশ্ন তোমরা পড়বে, যে ন্যাশনাল এডুকেশন পলিসি কবে? 1986 সালের 21শে এপ্রিল। ন্যাশনাল এডুকেশন পলিসি 1986 সালের 4ই মে। চ্যালেঞ্জ অফ এডুকেশন এই পলিসি পাসপিড নামে প্রকাশিত হয় এনইপি 1986-তে। নবোদয় ব্ল্যাকবোর্ড অপারেশন কথায় বলা হয়েছিল? জাতীয় শিক্ষানীতি 1986-তে। নবোদয় বিদ্যালয়ের আমাদের জানি যে পাঠ্যক্রম রচনা করেন কে? ইউজিসি। আচ্ছা, এই প্রশ্নগুলো তো এখন তোমরা নিজেই জানো। কবে হয়েছিল? রামমূর্তি কমিটি কবে হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট। জনার্দন কমিটি, এই কমিটি দুটো মনে রাখবে কবে ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কয়েকটা, তাই না? তারপরে এখানে আমরা মনে রাখছি এনইপি 2020 এর পুরো নাম কি? মানে এনইপির পুরো নাম হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো সব এমসিকিউগুলো দেখো, তোমরা লক্ষ্য করতে পারছো কিনা? সব এমসিকিউগুলো এখানে আছে প্রথম ইউনিটের। তো প্রথম ইউনিটের এমসিকিউগুলো এইভাবে তোমরা মনে রাখতেই পারো। এবার তোমরা দেখো বাকি অধ্যায়গুলো থেকে ঝটপট তোমরা একটু কুইক রিভিশন বলতে পারো, বা কুইক পড়ে নেওয়ার জন্য এখান থেকে কিছু প্রশ্ন পড়ে রাখবে। ইডব্লিউএস এর পুরো নাম কি? এখান থেকে ইডব্লিউএস, ওবিসি, এসটি, এসসি, এই 4টা পুরো নামের মধ্যে একটা আসার খুব চান্সেস থাকে, তো তোমরা অবশ্যই পড়ে নেবে। ভারতের প্রথম মহিলা শিক্ষক ছিলেন সাবিত্রীবাই ফুলে, এই জিনিসটা সব একটু দেখে রাখবে, যেগুলো ইম্পর্টেন্ট বেশি মনে হবে সেগুলো আমরা দাগায় দিচ্ছি হয়তো। ভক্তবৎসলভ কমিটি 1963 সালে, এটা দেখে রাখবে এখান থেকে, তাই না? তো সমান সুযোগের সমাজে কি বৈষম্য বৃদ্ধি পায়? সমান সুযোগে এসটি এসসি মানুষের জন্য বৈষম্যমূলক প্রকল্প প্রয়োজন, বা 32 নম্বরটা একটু লক্ষ্য করো তোমরা, এটা এইভাবে দেখে রাখবে। সব প্রশ্নগুলো একটু এখানে দেওয়া আছে। তো দার্শনিক হিসেবে রবীন্দ্রনাথ কেমন ছিল? ভাববাদী। নৌ তালিমের প্রবক্তা, খুবই ইম্পর্টেন্ট এটা প্রশ্ন, এটা আসার খুব চান্স থাকে, যে নৌ তালিম প্রবর্তন কে করেন? গান্ধীজি। রবীন্দ্রনাথ ধর্মশিক্ষা গ্রন্থ লেখেন কবে? এটা দেখো, গান্ধীজি তার শিক্ষা পরিকল্পনা কবে কোন পত্রিকায় পেশ করেছিল? হরিজন পত্রিকায়, একটু দেখে রাখো, দেখো স্ক্রিনশট রাখতেও পারো, এভাবে পড়বে। 23 নম্বরটা, ইউ আর দ্য গ্রেট বেঙ্গল দ্যাট এভার লিভড, উক্তিটি কে বলেছিল? তোমরা মনে রাখো রবীন্দ্রনাথ রামমোহনের উদ্দেশ্যে এই উক্তিটি বলেছিল, তোমরা হয়তো জানবে। রুশোর সম্পর্কে একটু পড়ে রাখবে, যে রুশো কোন শিক্ষামূলক ধারণা সমর্থক ছিল? আবেগপূর্ণ শিক্ষা ব্যবস্থার প্রবর্তন ছিল। এবার দেখো, এমিলি বইটি রুশোর কোন ধারণার উপর ভিত্তি করে লেখা? এমিলি বইটি অবশ্যই কার লেখা ছিল? এমিল। ব্যক্তিগত শিক্ষা হচ্ছে আমাদের রুশোর লেখা ছিল এমিল বইটি। রুশো রাজনৈতিক দর্শন, ডেমোক্রেসিতে বিশ্বাস করত রুশো। এভাবে কয়েকটা প্রশ্ন এখানে দেখে রাখো, যে এমিল এর রচয়িতা ছিল রুশো, এখানে এই প্রশ্নটা তোমরা দেখে রাখতে পারো। সব প্রশ্নগুলো একটু রিভিশন হালকা দিতে পারো, যেগুলো বলছি সেগুলো অবশ্যই একটু বেশি করে তোমরা দেখে রাখতেই পারো। তারপরে এখান থেকে তোমরা কয়েকটা জিনিস মনে রাখতে পারো, যে জন ডিউ মনে করতেন যে শিক্ষাকে শিক্ষার্থীর সামাজিক প্রক্রিয়া হিসাবে জন ডিউ শিক্ষাকে মনে করতেন, তাই না? এরপর নেক্সট হচ্ছে পিআইইডি এর সম্পূর্ণ নামটা তোমরা একটু দেখেছিও। ভিন্ন ক্ষমতা সম্পন্ন শিশু বলতে কাদের বোঝায়? যেগুলো ব্যাহত শিশু বা অক্ষম শিশু, প্রতিবন্ধী শিশু, তাদেরকে আমরা ভিন্ন ক্ষমতা সম্পন্ন শিশু বলেছি। আমি সব উত্তরগুলো এখানে কলম দিয়ে এখানে দাগায় দিয়েছি, তোমরা একটু প্র্যাকটিস হিসাবে এগুলো দেখে যেও, ঠিক আছে? বাক পঠনের অপর নাম কি? ওষ্ঠ পাঠন। আর শব্দ সৃষ্টি করা বইয়ের সাহায্যে বধিরদের, তাই না? অফলাইন ব্যাচের আমি যেগুলো লেখাইছি ক্লাসে, তো সেই অফলাইন ব্যাচ আমার ছুটি আছে, তো আমি এই জন্য তোমাদের এই বই থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলছি। তো প্রথম ওটা আমার আগে থেকে ছিল বলে প্রথমটা দিয়ে দিলাম, এটা প্রথম যে অধ্যায় থেকে সেকেন্ড থার্ড এই অধ্যায়গুলো অফলাইন ব্যাচ ছুটি আছে, তো এখান থেকে আমরা তোমাদের বলে দিচ্ছি একই ব্যাপার। মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় কাদের জন্য? দৃষ্টিহীনদের জন্য, তোমরা জানো, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আর ইনক্লুসিভ এডুকেশন থেকে তো একটা প্রশ্ন দেওয়ার খুবই কথা, যে ইনক্লুসিভ এডুকেশনের নিচের কোন শিক্ষণ পদ্ধতি সবচেয়ে বেশি পর্যবেক্ষণ পদ্ধতি? তোমরা একটু লক্ষ্য করতেই পারো।
তাই না? এরপর তোমরা কিছু প্রশ্ন এখান থেকে লক্ষ্য করো, দেখো দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য কোন সামগ্রী ব্যবহার করা হয়? ব্রেল পদ্ধতি। তোমরা জানবে যে ব্রেল বাম দিক থেকে ডান দিকে পড়ানো হয়, তাই না? তো ব্রেল নিয়ে একটা প্রশ্ন খুবই আসবে পরীক্ষায়, আমি তোমাদের বলে রাখলাম। তো ব্রেল দৃষ্টিহীন শিশুদের পড়ার জন্য ব্রেল পদ্ধতি ব্যবহার করা হয়, একটু দেখে রাখবে। তারপরে টকিং বক্স সম্পর্কে একটা প্রশ্ন আছে, এখানে তোমরা এটা দেখে রাখবে। ঠোঁটনাড়া পদ্ধতি খুবই ইম্পর্ট্যান্ট, ঠোঁটনাড়া মুক ও বধিরদের জন্য ঠোঁটনাড়া পদ্ধতি ব্যবহার করা হয়। যে বললাম যে ব্রেল পদ্ধতি শিক্ষা দেওয়া হয় অন্ধদের জন্য, এটা তোমরা এখান থেকে লক্ষ্য করতেই পারো, তাই না? এরপর আমরা চলে আসি পরের অধ্যায়ে, তাই না? ডেলার্স কমিশন 1993 সালে 4টি স্তরের কথা বলা হয়েছিল, তাই না? এখান থেকে ইউনেস্কোর ফুল ফর্মটা একটু মনে রাখতে পারো, তাই না? এই ইউনেস্কোর ফুল ফর্মটা মনে রাখবে যে শিক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যাবলী নিচের কোন সংস্থার এখতিয়ারভুক্ত? ইউনিসেফ। এটা এভাবে তোমরা মনে রাখো। এই অধ্যায় থেকে এটা স্ক্রিনশট রাখতে পারো, দেখো এই অধ্যায় স্ক্রিনশট, এগুলো তোমরা পড়ে যেও, তাই না? এক এক করে প্রশ্ন বলছি না, অনেক ভিডিও লং হয়ে যাবে, তাই না? এটা এবার দেখে রাখতে পারো তোমরা। এই প্রশ্নগুলো দেখো, ডান দিক বাম দিক তোমরা স্ক্রিনশটও রাখতে পারো, তাই না? এই প্রশ্নগুলো এভাবে দেখো, এইভাবে প্রশ্নগুলো দেখতে থাকো, তাই না? আর এইভাবেই কয়েকটা প্রশ্ন আমরা এখানে দিয়েছি। তো দেখো নিচের কোনটি ব্যতিক্রমী শিশু, তাই না? এই যে জিনিসগুলো দেওয়া আছে, যে ব্রেলকে আবিষ্কার করেন, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তাই না? ব্যতিক্রমী শিশু কারা? এই যে সব প্রশ্নগুলো এখানে সুন্দরভাবে আনসার করেও তোমাদের দেওয়া হয়েছে। তো অবশ্যই তোমরা খুব ভালো পরীক্ষা দিবে, আর এই প্রশ্নগুলো তোমরা হাতে রাখবে একটু প্র্যাকটিস করার জন্য। যাদের কাছে এই বইটা থাকার কথা সে তো প্র্যাকটিস হয়ে যাবে, যাদের কাছে নাই, তোমাদের যদি মনে হয় যে এই বইটার আমাদের বা এই যতগুলো আজকে শেয়ার করলাম এগুলো পিডিএফ লাগবে, তো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই লিখো যে স্যার গ্রুপে পিডিএফটা দিয়ে দিন। তাহলে অনেকে যদি কমেন্টে লিখো তাহলে আমি অবশ্যই গ্রুপে এই পিডিএফটাও শেয়ার করে দেবো। তো আশা করছি যে তোমরা কালকে অনেক ভালো পরীক্ষা দিবে, তাই না? কালকে ভালো মতো পরীক্ষা দিয়ে এসো, আর সম্ভবত যে এই প্রশ্নগুলো কমন পাওয়ার খুবই চান্স থাকে, তো তোমরা ভালো পরীক্ষা দিও। আর যদি অবশ্যই নোটটা দরকার পড়ে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাতে পারো। থ্যাংক ইউ।